মুর্শিদাবাদের মানুষকে যে পোলারাইজেশনটা করা হয়েছিল হিন্দু মুসলিম, সেখান থেকে বেরিয়ে এসে মুর্শিদাবাদের মানুষ কিন্তু ডেভেলপমেন্টের কথা বলতে লাগছে। আমার রিসেন্ট একটা ঘটনা বলি, তোমার মুর্শিদাবাদের জেলা সংগ্রাম সমিতির নেতৃত্বে যে বিরাট একটা সভা হলো প্রায় 10,000-এর, সেখান থেকে দাঁড়িয়ে মুর্শিদাবাদের একদম সাধারণ মানুষ যারা খেটে খাওয়া বিড়ি শ্রমিক, পরিযায়ী মাইগ্রেন্ট লিবার, তাদের যে দাবি যে তাদেরকে যে দীর্ঘ স্বাধীনতার পরে বঞ্চনা, একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না দেওয়া, সেখানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যেটা হয়েছিল মুর্শিদাবাদের ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা করার জন্য, সেটাকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। গঙ্গা ভাঙনে প্রায় 30-40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, তারা নিজের বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে প্রায় নিঃস্ব, তাদের জন্য কিছু করা হয়নি। সাবিনা ইয়াসমিন যাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ যে গঙ্গা ভাঙন নিবারণের জন্য যে পরিমাণ টাকা এসছে তার 10%ও তিনি খরচ করেননি। আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বুকে যে সমস্ত শিল্পগুলো ছিল, পাট শিল্প, চিনি শিল্প, তাঁত শিল্প, সেগুলো তৃণমূল আমলে আরও ধ্বংসের দিকে। তার সঙ্গে সঙ্গে বিড়ি লেবার, যেটা প্রায় মুর্শিদাবাদের 16-17 লাখ বিড়ি লেবার, তাদের যে উপযুক্ত মজুরি, সেই উপযুক্ত মজুরিগুলো দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে যারা শোষণ করছে বিড়ি মালিকরা, তারা প্রায় প্রত্যেককেই কেউ তৃণমূলের টিকিটে সাংসদ, কেউ তৃণমূলের টিকিটে বিধায়ক, কেউ তৃণমূলের খুব ক্লোজ, এবং পরবর্তীকালে 2026-এ তারা এমএলএ হওয়ার কথা, তৃণমূল থেকে টিকিট পাওয়ার কথা ভাবছেন। তাহলে এই যে প্রায় 17 লাখ বিড়ি শ্রমিক, তার সঙ্গে সঙ্গে ক্রমাগত আমরা দেখছি মালদা মুর্শিদাবাদ থেকে মাইগ্রেন্ট লেবারের সংখ্যা নিয়মিত বাড়ছে বছর বছর, এবং এই মাইগ্রেন্ট লেবারদেরকে বাইরে গিয়ে যে সমস্ত ঘটনা ফেস করতে হচ্ছে, এই সমস্তটা মিলে মুর্শিদাবাদ এবং মালদার রাজনীতি খুব ইন্টারেস্টিং দিকে যাচ্ছে। যদি কংগ্রেস অদিত চৌধুরীর ছায়া থেকে ওখানে বেরিয়ে এসে শিক্ষিত যুবক মুখ আনতে পারে, যারা নিজেদের দাবিগুলো নয় মানুষের দাবিগুলো নিয়ে কাজ করবে। এই জেলা সংগ্রাম সমিতির আন্দোলনটার কথা আমি কেন বলছি? জেলা সংগ্রাম সমিতির আন্দোলনের মূল দাবিই ছিল যে ফারাক্কা, শামসেরগঞ্জ বা রঘুনাথগঞ্জ, এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স করা 120 কিলোমিটার, কারোর 90 কিলোমিটার, তাদেরকে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য প্রায় 100 কিলোমিটার ট্রাভেল করতে হয় প্রতিদিন। তারা সেখান থেকে দাঁড়িয়ে সেখানে যেন প্রশাসনিক ভবনগুলো হয়, সেখানে যেন বিশ্ববিদ্যালয় হয়, সেখানে যেন কেন্দ্রীয় স্কুল হয়, সেখানে যেন মহিলা কলেজ হয়, সেখানে যেন জওহর নবোদয় হয়, সেখানে যেন ল কলেজ হয়। এই যে দাবিগুলো, এই মুর্শিদাবাদ থেকে একটা জেনারেশন যারা বিভিন্ন মিশনগুলোর থ্রুতে হোক, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর থ্রুতে হোক, একটা শিক্ষিত জেনারেশন উঠে আসছে, তারা কিন্তু মুর্শিদাবাদকে যে রাজনৈতিকভাবে পিছিয়ে রাখার যে দীর্ঘ কয়েক দশকের রাজনীতি, তার বাইরে বেরিয়ে এসেও একটা উন্নয়নের একটা বার্তা দিতে চাইছে। এক্ষেত্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপটা ফিল করতে হয়। তিনি চাপটা ফিল করতে পারছেন বলেই আব্দুস সাত্তারের মতো একটা শিক্ষিত প্রফেসর মুসলিম মুখকে তাকে দায়িত্বে আনতে হচ্ছে, সিএমওতে আনতে হচ্ছে। সামিউল ইসলামের মতো একজন পিএইচডি হোল্ডার, একজন শিক্ষিত মুসলিম যুবককে তাকে রাজ্যসভায় সাংসদ করতে হচ্ছে। শাহনওয়াজ আলী রায়হানের মতো একজন অক্সফোর্ড পাসকে তাকে টিকিট দিতে হচ্ছে। তিনিও কিন্তু এই চাপটা ফিল করতে পারছেন। একটা উদাহরণ দিই আমি, মালদাতে যেদিন রাহুল গান্ধীর বাংলায় ভারত যাত্রা ঢুকছে, সেদিনে বিপুল মানুষের ভিড়, লাখ লাখ মানুষের ভিড়। এই লাখ লাখ মানুষের ভিড় থেকে যেন রাজনৈতিক ন্যারেটিভ কংগ্রেসের পক্ষে না চলে যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে মালদায় সভা করলেন এবং ভিড়টাকে ডিভাইড করার চেষ্টা করলেন। রাহুল গান্ধী যখন সেখানে বিড়ি শ্রমিকদের সঙ্গে বসলেন, তারপরে বিড়ি শ্রমিকদের যে মূল ইস্যু, মাত্র তাদের বেতনে, তারা যা বেতন ডিজার্ভ করে তার 10 ভাগের 1 ভাগ তাদেরকে দেওয়া হয়, সেই বেতনের দাবিটা যখন পুরো ন্যাশনাল মিডিয়ায় চলে এলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়লেন। সঙ্গে সঙ্গে তাকে বয়ান দিতে হলো রাহুল গান্ধীর বিরুদ্ধে, যে বছরের পর বছর কোনো পাত্তা নেই, হুট করে এসে কী ভাবছে এখনই সব করে দেবে নাকি এদের জন্য। তারপরে আমরা দেখলাম প্রায় 74 টাকা বেতন বাড়লো বিড়ি শ্রমিকদের। তাহলে এই ঘটনাগুলোর একটা প্রভাব রয়েছে। দ্বিতীয় কথা হলো, যেভাবে উত্তরপ্রদেশের বুকে প্রিয়াঙ্কা গান্ধী মহিলা ভোটারদের নিয়ে কাজ করেছেন, একইভাবে যদি প্রিয়াঙ্কা গান্ধী মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরের সময় দেন, তাহলে এই যে বিড়ি শ্রমিকদের একটা বড় অংশ মহিলা, মুসলিম মহিলা, তার সঙ্গে সঙ্গে আদিবাসী মহিলা এবং লোয়ার কাস্ট মহিলা যারা মালদা মুর্শিদাবাদে কাজ করে, সেই মহিলা ভোটটাকে তৃণমূলের হাত থেকে বের করে কংগ্রেসের হাতে আনতে তারা সক্ষম হবেন। তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর মতো নেতৃত্ব যদি কিছুটা সময় দেন মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরে, তাহলে সেখান থেকে তৃণমূলকে একটা নেক টু নেক ফাইট দেওয়া পসিবল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি জঙ্গিপুর বিধানসভার কথা বলি, জঙ্গিপুর বিধানসভাকে তৃণমূলের আমলে পুরোপুরি রূপে কী করা হয়েছে জানো তো? একটা সাম্প্রদায়িকতার বিশ্ববাষ্পে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এমনকি জঙ্গিপুর বিধানসভায় তৃণমূলের যে ব্লক প্রেসিডেন্ট গৌতম ঘোষ, তার যে রাজনীতি, আমরা যদি জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির কথা বলি না 2024-এর লোকসভা নির্বাচনের হিসাবে, তাহলে 22টির মধ্যে 21টি জিতছে কংগ্রেস, তোমার 9টি জিতছে বিজেপি এবং 2টি জিতছে তৃণমূল মাত্র। অর্থাৎ যে 22-এর পৌরসভা নির্বাচনে তৃণমূল 22টির 22টি জিতছিল, সেখানে দাঁড়িয়ে বিজেপি 9টি ওয়ার্ড জিতছে। এর কারণ হলো যে তৃণমূলের যে ব্লক সভাপতি যেখানে বসে আছেন গৌতম ঘোষ, তিনি ভিতরে ভিতরে প্রচণ্ডভাবে বিজেপির ক্লোজ। হয়তো 2031 সালে আমরা দেখতে পেতে পারি তিনি হয়তো বিজেপির ক্যান্ডিডেট জঙ্গিপুর থেকে। এমনকি ওই জঙ্গিপুরের যে ঘটনা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, যে রাখি বন্ধনের মতো উৎসব, যেটা কোথাও পৃথিবীর কোথাও উদাহরণ নেই, যে রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রোধ করার উদ্দেশ্যে, সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশ্যে ফুরফুরার
আবু বক্কর সিদ্দিক, পীরজাদা আবু বক্কর সিদ্দিকের হাতে রাখি পরিয়ে তিনি সম্প্রীতির বার্তা দেন। সেই সম্প্রীতির উৎসবে রঙ্গিপুরের মতো জায়গায় বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসের মতো যে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো তাদের সহযোগিতায় এবং লোকাল এমএলএ সেখানকার জাকির হোসেন বিড়ি ব্যবসায়ী তার সহযোগিতায় এবং তার ব্লক প্রেসিডেন্ট গৌতম ঘোষের সুপ্ত সাম্প্রদায়িকতার বিষে বছরের পর বছর ধরে সেখানে রাখি বন্ধন উৎসবে কার্তিক মহারাজের নেতৃত্বে অস্ত্র মিছিল হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে জঙ্গিপুরকে যারা করেছে এরা পুরোপুরিভাবে সাম্প্রদায়িকতার হাব করে দিয়েছে। জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ টাউনের যে সদর ঘাট সেখানে তুমি নিয়মিত গেলে দেখতে পাবে যুবক ছেলেরা বসে রয়েছে, তাদের মধ্যেই যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার আলোচনা সেগুলো ক্রমাগত বাড়ছে। তাহলে এই সমস্ত ব্যবসায়ী যাদেরকে তৃণমূল তুলে এনেছে, যাদের উচিত ছিল মুর্শিদাবাদের কথা বলা, যাদের উচিত ছিল মুর্শিদাবাদের পিছিয়ে থাকা মুসলিম, আদিবাসী, ঘোষেদের কথা বলা, হালদারদের কথা বলা, তারা সেই পিছিয়ে পড়া জাতির কথা না বলে তারা কী করছেন, তৃণমূলের সরকারের ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের ব্যবসা বাড়াচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে বিজেপিকে তারা ব্যাকডোরে সহযোগিতা করে তাদের সঙ্গে একটা সম্পর্ক ভালো রাখছেন। বারবার বিভিন্ন সূত্র থেকে অভিযোগ ওঠে যে জাকির হোসেন তিনি সরাসরি বিজেপিকে ফান্ড করেন নিজের গ্রেপ্তারি এড়াতে। এমনকি যে এনামুল হক অবৈধভাবে গরু পাচার করার জন্য গ্রেপ্তার হলেন, সেই অবৈধভাবে গরু পাচারেও আমরা বিভিন্ন সূত্র থেকে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি, বিভিন্ন সময় আসে জাকির হোসেনও সেক্ষেত্রে সেই ব্যবসায় তার যোগ ছিল। অথচ সেই জাকির হোসেনকে কেন গ্রেপ্তার করা হয় না? নির্বাচনের আগে জাকির হোসেন গ্রেপ্তার হবেন, তার বাড়িতে রেড হওয়ার একটা কথা হয়েছিল, রেড হয়েও ছিল। তারপর এখনও অবধি কীভাবে জাকির হোসেন বাইরে? এক্ষেত্রে মুর্শিদাবাদের লোকাল মানুষদের যে মতামত, তার সঙ্গে সঙ্গে তৃণমূলের ভিতরে অন্দরমহলের বহু লোকাল নেতার মতামত যে জাকির হোসেন ক্রমাগতভাবে তার ব্লক সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে সেখানে বিজেপিকে জায়গা করে দিচ্ছেন। এই একই অভিযোগ উঠে আসছে সুতি বিধানসভার যে বিড়ি ব্যবসায়ী ইমানি বিশ্বাস তার বিরুদ্ধে। এই একই অভিযোগ উঠে আসছে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে যে তারা সেখানে আবার যেটা করছেন 2021-এ তারা কী করেছিলেন, মুসলিম ভোটারদেরকে ভয় দেখিয়ে, এনআরসির ভয় দেখিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। তারা আবার যেটা করার চেষ্টা করছেন যে বিজেপি এবং আরএসএসকে স্পেস করে দিয়ে সেখানে একটা সাম্প্রদায়িকতার পরিবেশ তৈরি করে হিন্দু মুসলিম যে পোলারাইজেশন, সেই পোলারাইজেশন করার চেষ্টা করে আবার তারা ভোট বাক্সে ফেরত আসতে চাইছেন। কিন্তু এর বিরুদ্ধে একটা প্রতিরোধ কিন্তু মুর্শিদাবাদের শিক্ষিত জনসাধারণ, বিশেষ করে শিক্ষিত যুবক যারা হিন্দু মুসলিম নিশ্চয় তারা আসছেন। বলো বলো। তাহলে এই যে মানে 26-এর নির্বাচনে তৃণমূলের জন্য একটা চাপ রয়েছে মালদা মুর্শিদাবাদ, এই জায়গাটা কাকে নিতে পারে? কংগ্রেস, সিপিএম? মালদা মুর্শিদাবাদ তো কংগ্রেসের বেল্ট, আদি বেল্ট। যদি কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট তিনি যদি সাহসিকতার সঙ্গে মালদা মুর্শিদাবাদে ঢোকেন এবং অধীর চৌধুরীর যে দীর্ঘদিনের কম্প্রোমাইজ রাজনীতি, সবাইকে ম্যানেজ করার রাজনীতি, তৃণমূলের জাকির হোসেনের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, বিজেপির কার্তিক মনোহরের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, বা এইগুলোর বাইরে বেরিয়ে এসে যদি কংগ্রেস, রাহুল গান্ধী সেন্ট্রালে যে রাজনীতিটা করছেন, সরাসরি কনস্টিটিউশন বা সংবিধানের রাজনীতি, মানুষকে অধিকার পাইয়ে দেওয়ার রাজনীতি, সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেসির রাজনীতি, সেই রাজনীতি যদি বর্তমান প্রেসিডেন্ট করেন তাহলে কিন্তু তার একটা ইম্প্যাক্ট রয়েছে। তার সঙ্গে আমি তো বললাম মহিলা ভোটের ক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধীর একটা বড় ইম্প্যাক্ট রয়েছে এবং রাহুল গান্ধী যদি নিজে আসেন মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে তাহলে আমরা দেখতে পাবো কংগ্রেস হয়তো 26-এ গিয়ে দাঁড়িয়ে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বীরভূম মিলিয়ে 30টিরও বেশি আসনে কড়া টক্কর দিতে পারে তৃণমূলকে এবং জিতে বেরিয়েও আসতে পারে। যেমন একটা ঘটনা আমি বলি, রিসেন্টলি যে ঘটনা বিগত বহু বছর ধরে অধীর চৌধুরী প্রেসিডেন্ট থাকাকালীন হয়নি, মালদা মুর্শিদাবাদের দাবি নিয়ে বর্তমান প্রেসিডেন্ট কয়েক দশক পরে কলকাতার সেচ দপ্তর ঘেরাও করলেন শুভঙ্কর সরকার, যেটা অধীর চৌধুরী 25 বছর সেখানে এমপি থেকেও তিনি কখনো সেই প্রোগ্রাম নেননি। এর ফলে মুর্শিদাবাদের মানুষের কিন্তু ওই যে কয়েক লাখ, প্রায় 30-40 লাখ মানুষ গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত, তাদের একটা কিন্তু সফট কর্নার তৈরি হচ্ছে কংগ্রেসের প্রতি। এই আন্দোলনটাকেই যদি শুভঙ্কর সরকার হাতিয়ার করে মুর্শিদাবাদে নিয়ে যেতে পারেন, গ্রাউন্ডে নিয়ে যেতে পারেন, সেখানে মুর্শিদাবাদের আদানি ইস্যু আছে, ফারাক্কার এনটিপি ইস্যু আছে, ফারাক্কাতে তোমার ফারাক্কা এবং পুরো মুর্শিদাবাদ জুড়ে বিড়ি শ্রমিকদের ইস্যু আছে, তারা পুরো হসপিটালের ইস্যু আছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইস্যু আছে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ইস্যু আছে, তার সঙ্গে সঙ্গে মহিলা কলেজ, গার্লস কলেজ, ল কলেজ সব বিভিন্ন ইস্যু রয়েছে। ইস্যুগুলোকে নিয়ে যদি মুর্শিদাবাদের বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বে সেখানকার মানুষ আন্দোলন করতে পারে, বিশেষ করে কংগ্রেসের লোকাল লিডাররা আন্দোলন করতে পারে, তাহলে মালদা এবং মুর্শিদাবাদ এবং দিনাজপুর একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়। সিপিএমের যদি সম্ভাবনা বলি আমি, জলঙ্গি এবং দমকল দুটো সিট সিপিএমের জন্য সম্ভাবনা সিট, তারা সেখানে ফাইট করতে পারে। 2021 সালের ডেটা অনুযায়ী গোটা পশ্চিমবঙ্গে বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি যে বিধানসভায় তৃণমূল ভোট সিপিএম ভোট পেয়েছিল সেটা হলো দমকল, এবং জলঙ্গিও তারা ভালো ফাইট দিয়েছিল। রানীনগরে তারা এবারে লোকসভায় জিতেওছে, রানীনগর বিধানসভাটা। তাহলে সেখানে সিপিএমের এই দুটি জলঙ্গি এবং দমকলে তারা যদি ঠিকঠাক ক্যান্ডিডেট নির্বাচন করে তাহলে হয়তো একটা ইম্প্যাক্ট রয়েছে। তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের বাকি সিটগুলোতে হিউজ একটা ইম্প্যাক্ট রয়েছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে মালদা মুর্শিদাবাদের রাজনীতি কতটা চেঞ্জ হয়, নাকি যেভাবে এই যে বেলডাঙ্গা দাঙ্গার পরে একটা সেখানকার মুসলিম ভোটারদেরকে ভয় খাওয়ানো সম্ভব হলো, তৃণমূল বাংলাদেশ ইস্যুকে কাজে, বিজেপি বাংলাদেশ ইস্যুকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে
হিন্দু ভোটারদেরকে ভয় খাওয়াতে সক্ষম হলো, তাহলে একটা হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরির কিন্তু চেষ্টা চলছে। সেটাকে যদি গ্রাউন্ডে থেকে মুর্শিদাবাদের শিক্ষিত জনসাধারণ এবং ইন্টেলেকচুয়াল সোসাইটি না আটকায়, তাহলে আবার 21-এর মতো সেখানে পোলারাইজেশন হবে এবং আবার সেখানে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কংগ্রেস এবং সিপিএম নেতৃত্বের কাছে এই বাইনারির বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলা এবং বাইনারিটাকে যে কোনোভাবে শেষ করা, এবং এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি দুজনকেই মানুষের সামনে এক্সপোজ করা যে তারা কী চাইছে এবং কীভাবে যাচ্ছে। এটা যদি হয় তাহলে আমরা মুর্শিদাবাদের রাজনীতিতে একটা নতুন ভোট দেখতে পাবো, এবং হয়তো এবং মালদা এবং মুর্শিদাবাদ মিলে যে টোটাল 22 এবং 12 প্রায় 34টি ওখানে বিধানসভা রয়েছে, তার সঙ্গে দিনাজপুর এবং বীরভূমকে অ্যাড করে দিলে প্রায় 45-এর বেশি, সেখানে একটা অন্য রকমের রাজনীতি হবে এবং সেখান থেকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা প্রেশার তৈরি হতে পারে। যেভাবে তৃণমূল মুসলিম ভোটকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে, তার সঙ্গে মহিলা ভোটকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে, সেখান থেকে একটা ধাক্কা কিন্তু উনি পেতে পারেন। সাগরদিঘি বা উপনির্বাচনে যে ধাক্কা উনি পেয়েছিলেন, সেই ধাক্কা কিন্তু আবার মালদা মুর্শিদাবাদ থেকে দেওয়া ওনাকে সম্ভব, এবং এই সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এক্ষেত্রে কংগ্রেসের রাজ্য নেতারা কী ভূমিকা নেয়, সিপিএমের রাজ্য নেতারা কী ভূমিকা নেয়, সোশ্যাল অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে যারা গণ আন্দোলনের কর্মী মুর্শিদাবাদ এবং মালদার, তারা কী ভূমিকা নেন, এটা খুব গুরুত্বপূর্ণ হবে।